তুই পাহাড়িসও বটে ধারা। প্রণয়িনী রাধার দল, এভাবে ঠাট্টা করিও না। আমার অনুভূতি আমার কাছে স্বর্গীয়। তার ওই বোঝা নাকি যেন তার সৌন্দর্যের আসল কেন্দ্রবিন্দু। আসলেই আমার মন ছুটে যাচ্ছে তার কাছে, মনকে যে বেঁধেও রাখতে পারছি না। এবার আমি বেশ সিরিয়াস। তাকে এক পলক দেখার জন্য পরাণ পাখি খাঁচা ছেড়ে উড়াল দিতে চাইছে যে। এখন কি উপায়? সাংঘাতিক ব্যাপার স্যাপার বালিকা। এইভাবে চলতে থাকলে তো আপনার জন্য পাবনার একটা টিকিট রেডি করে রাখতে হবে। তাই কর, আমি আসলেই পাগল হয়ে যাব। এবার আমি সিরিয়াস। তাকে আসলেই আমার মনে ধরেছে। কিচ্ছু ভালো লাগছে না তাকে ছাড়া। কি করি এখন? আজকে কি সাহিত্য দিবস? যাকে দেখছি সেই আজকে কাব্যিক কথাবার্তা বলছে। হঠাৎ সেই অপরিচিত মানুষটার কথা মনে পড়ায়। তোকে আবার কে কে কাব্যিক কথাবার্তা শোনালো? রাইমাকে উদ্দেশ্য করে বলে, এই তো তুই আর ধারা, আর কে আছে আমার বল। তোরা ফালতু কথা বাদ দিয়ে আমাকে বল কিভাবে তাকে পটাবো। দুদিন পর আবার অন্য ব্যাটা লাগবে। এখন যেটা ফিল করছি সেটা ভালোবাসা না, ভালো লাগা। কেউ বলতে পারবে না যে সে একদিনে কাউকে ভালোবেসে ফেলেছে। প্রথম দিকে যেটা হয় সেটা শুধুমাত্র ভালো লাগা। ভালোবাসা মুখের কথা নয় ধারা, ভালোবাসার সময় সাপেক্ষ ব্যাপার। এখন তোর সাথে যেটা হচ্ছে সেটা সাময়িক আবেগ ছাড়া আর কিছুই না। কে বলেছে যে ভালোবাসা একদিনে হয় না? কতজনেরই তো প্রথম দেখায় ভালোবেসে ফেলে, আবার অনেকের তো না দেখেই ভালোবেসে ফেলে। আমার দাদা দাদি চিঠি প্রেম করে বিয়ে করেছিল। আমার দাদা দাদিকে প্রথম বাসর ঘরে দেখেছিল। একজন বরিশালের ছেলে কেন ময়মনসিং ছুটে গিয়েছিল বিয়ে করতে, শুধুমাত্র ভালোবাসার কারণে। না, তারা সত্যি একে অপরকে ভালোবেসেছিল, তাই ছুটে গিয়েছিল ভালোবাসার টানে। প্রায় 30 বছর হতে চলল দাদি মারা গেছে। আমি আমার দাদিকে দেখিনি। আমার দাদার বর্তমান বয়স 80 বছর। তার মানে দাদি মারা গেছে তখন তার বয়স ছিল 50 বছর। তখন কি সে চাইলে আরেকটা বিয়ে করতে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু সে আমার দাদিকে প্রচণ্ড ভালোবাসতো, তাই বিয়ে করেনি। ভালোবাসা সত্যি হলে তা দেখার মতো হয়। সবই বুঝলাম, কিন্তু ধারাটা সম্ভব না। এই কথা কেন বলছিস? ভাল লাগে না কিন্তু। দুটো কারণে বলছি। প্রথমত, সে তোকে পাত্তাই দেয় না, আর দ্বিতীয়ত সে শিক্ষক আর তুই তার স্টুডেন্ট। কিভাবে কি সম্ভব? লোকে কটু কথা বলবে না? এমনি শুরু হয়ে গেল তোর জ্ঞান দেওয়া। প্রথম দিনই কি পাত্তা দিবে? ধারা ভালোবেসেছে, কবির স্যার না, একটু তো সময় লাগবে। আমাদের ধারা কি কম সুন্দর নাকি? একবার ভালো মতো দেখলে আর চোখে সরাতে পারবে না ওই বেটা। আর শিক্ষক মানুষ কি বিয়ে করে না? কত শিক্ষকই তো স্টুডেন্টকে বিয়ে করে। যদি স্টুডেন্টই প্রথম বউ হয় তাতে সমস্যা কোথায়? সমস্যা হতো যদি ঘরে বউ থাকতে স্টুডেন্ট নিয়ে ভাগতো, তাহলে। ধারা, চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। থ্যাংক ইউ দোস্ত। এমনি বলছি যেন তুই জানিস যে সে বিয়াইত্তা, বেডা না। দেখে তো মনে হয় বয়স 30-এর কাছাকাছি। এখনো কি বিয়ে না করে বসে আছে? আমার তো মনে হয় বাচ্চাও আছে। কুত্তার বাচ্চা রাইমা, তোর মুখ দিয়ে কি ভালো কথা বের হয় না রে? এমন করলে কিন্তু আমি খেলবো না। এইসব কথা শুনলে বুকটা ফাটি যায় দোস্ত। প্লিজ এসব বলিস না, মরে যাব। শোন, 2টা বাজতে লাগলো, আমরা আবার কালকে কথা বলবো। সকাল 8টায় ভার্সিটির ক্লাস আছে, আমার অনেক ঘুম পাচ্ছে। প্লিজ এখন ঘুমা তোরা। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। সকাল 7:45। ধারা, আদিতা, রাইমা একসাথে ক্যাম্পাসে প্রবেশ করছে। ঠিক সেই সময় আগের দিনে সিনিয়র আপু আর ভাইয়াগুলো সামনে এসে দাঁড়ালো। তাদের মধ্যে এক আপু বলে ওঠে, তোদের ভালো মনে করেছিলাম, তোদের মধ্যে কোনোটাই নাকি আমাদের গ্যাংয়ের নাম বলে নিবিড় স্যারের সাথেই খারাপ ব্যবহার করেছিস। জানিস উনি কি বলেছে, কি করেছে আমাদের সাথে? কি করছেন আপু? এসেই সবার প্রথমেই জিজ্ঞেস করেছে রোহিতকে। তারপর আমরা বললাম রোহিত আসেনি। তারপর কতক্ষণ আচ্ছা মতো ঝাড়ছেন আমাদের সবাইকে। এত অপমান বাপের জন্মেও কেউ করে নাই। তারপর ওই বড় মাটাতে 5 বার এই মাথা থেকে ও মাথা দৌড়ানোর জন্য বলেছেন। সবাইকে? তা নয়তো কি, এখনো হাত পা ব্যথা করছে। আচ্ছা বোন, বলতো কি করেছিলি ওনার সাথে? রাইমার ধারা সব খুলে বলে। আদিতা মনে মনে নিবিড়কে আচ্ছা মতো গালি দিল, কিন্তু মুখে বলল, সরি আপু, আমার জন্য এত কিছু হলো, মাফ করে দাও। এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম, এর শোধ আমি নিবই নিব।
তুই কি পাগল হয়ে গেছিস? শুধুমাত্র কথা কাটাকাটির জন্য এত কিছু করলো? আর কিছু করলে হয়তো শাস্তি দিয়ে মেরে ফেলতো। তোমরা টেনশন করিও না, ওনাকে জব্দ করতে না পারলে আমার নামও আদিতা না। এখন তাহলে আমি আসি, ক্লাস শুরু হয়ে যাবে। এটা বলেই ওরা ক্লাসের দিকে যেতে নিলে কি ভেবে যেন ধারা আবার ফিরে আসে আর সিনিয়রদের জিজ্ঞেস করে, আচ্ছা, আপনারা কবির স্যারকে চেনেন? হ্যাঁ চিনি, কেন বলো তো? এমনি। আচ্ছা, কবির স্যার কি বিবাহিত? না, উনি এখনো সিঙ্গাপুর মানে সিঙ্গেল। কথাটা শুনে খুশিতে হিতাহিত জ্ঞান হারিয়ে সিনিয়র এক আপুকে জড়িয়ে ধরে চুমু খায় ধারা। তারপর দৌড়ে আদিত্য রাইমার কাছে চলে যায়। ধারার এমন কাণ্ডে সিনিয়র কিছুটা ভরকে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে ধারা কেন এমনটা করেছে। তারপর সে তার বন্ধুদের উদ্দেশ্য করে বলে, মেয়েটা এখন বুঝতে পারছে না কবির স্যার কি জিনিস, তাই তো প্রেমে পড়েছে। কয়েকদিন পর হারে হারে টের পাবে কত বড় ভুল করেছে। আহারে, মেয়েটার জন্য কষ্ট লাগছে। কোনো মতে যদি কবির স্যারও প্রেমে টেমে পড়ে যায়, তাহলে ওকে আজীবন বই পড়ে কাটাতে হবে। আরে বেচারি। বলে হু হা করে হেসে ওঠে সকলে। আদিতা রাইমা হাঁটছিল, হঠাৎ পেছন থেকে ধারা এসে এদের দুইজনের কাঁধে ভর দেয়। দুজনে পড়ে যেতে নিয়েও নিজেদের সামলে নেয়। আরে গাধার ঘরের ধারা, জীবনও কি তুই মানুষ হবি না? মানুষ হবে? আরও জীবনেও সম্ভব না। আহা, তোদের এইসব কথাবার্তা আমার কানে ঢুকছে না রে। আমি তো এখন আকাশে উঠছি, গান গাইছি, নাচছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, মনে হচ্ছে পৃথিবীর সব আনন্দ আমাতে ভর করেছে। নিজেকে ময়ূর মনে হচ্ছে। আহা আহা। বাপরে, হঠাৎ এত আনন্দের কারণ কি? রাস্তা ক্লিয়ার দোস্ত, তোদের দুলাভাই এখনও সিঙ্গেল। এখন আমাকে পায় কে? লাগলে ব্ল্যাকমেল করে বিয়ে করব, তাও তাকেই বিয়ে করব, তারপর 10টা বাচ্চা নেব। কি লজ্জা, কি লজ্জা। কংগ্রেচুলেশন দোস্ত, তোদের জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এমনভাবে বলছিস যেন বিয়ে হয়ে এখন বাচ্চার প্ল্যানিং চলছে। আগে বিয়েটা তো হয়ে নিব গাধি। হবে হবে, অবশ্যই বিয়ে হবে, শুধু সময়ের অপেক্ষা। ওরা আর কোনো কথা না বলে সোজা ক্লাসে চলে যায়। ওরা ক্লাসে ঢুকতে না ঢুকতেই কবির ক্লাসে ঢোকে। তারপর ফর্মালিটিস সেরে পড়ানো শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। কবির পড়ানোতে মন দিতে পারছিল না। তার একমাত্র কারণ ধারা। কবির শুরু থেকেই খেয়াল করেছে ধারা তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। এতে কবির বেশ ইরিটেটিং ফিল করছে। ছাত্রী পড়ানোর সময় শিক্ষকের দিকে তাকিয়েই থাকবে, এটাই স্বাভাবিক। অন্য কোনো স্টুডেন্ট হলে হয়তো কবির এতটা ইরিটেট ফিল করতো না, কিন্তু ধারা তাকানোতে ইরিটেট ফিল হচ্ছে, কারণ গতকাল ধারার কথা শুনে কবির বেশ বুঝেছে মেয়েটার মতলব ভালো না। হঠাৎ পড়াতে পড়াতে কবির ধারাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই মেয়ে, কী যেন নাম তোমার? আর তোমার সমস্যাটা কি? হ্যাঁ। ধারা উঠে দাঁড়ায় আর লাজুক মুখ করে বলে, মাই নেম ইজ আই, মাই প্রবলেম ইজ লাভ, অ্যান্ড মাই সলিউশন ইজ ইউ। ধারা যেমন কিছু বলবে কবির দুশ্চিন্তায়ও ভাবেনি। সে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। ক্লাস শুদ্ধ সকলে হু হা করে হেসে ওঠে। হাসির শব্দে কবিরের ধ্যান ভেঙে যায়। সে কপট রাগ দেখিয়ে চিৎকার করে বলে ওঠে, এভরিওয়ান স্টপ ইট। হ্যাঁ ইউ, তোমার সাহস দেখে তো আমি অবাক। তোমার কি মনে হয় এখানে আমি মজা করতে এসেছি? তোমাকে কালকে ওয়ার্নিং দিয়েছিলাম এসব ফালতু মজা না করার জন্য। শুনো মেয়ে, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ফল ভালো হবে না। আজকে যাওয়ার আগে মাস্টার্সের আপুদের কাছ থেকে জেনে নেবে যে আমি তাদের কি অ্যাসাইনমেন্ট করতে দিয়েছি। 3 দিন সময় দিলাম, এর মধ্যে তুমিও সেম অ্যাসাইনমেন্ট আমাকে জমা দেবে। যদি না দিয়েছো তাহলে তোমার আইব্রুজ সেভ করে দেব। এখন পর্যন্ত অনেক স্টুডেন্টের আইব্রুজ সেভ করেছি, পারলে খোঁজ নিয়ে দেখিও। তাই এটাকে শুধু থ্রেড ভাববে না, যা বলেছি তা করেও দেখাবো। গট ইট? নেক্সট টাইম এমন করলে চোয়ালে একটাও দাঁত থাকবে না। এখন বসো। ধারা আর কিচ্ছু বলল না, মুখটা মলিন করে বসে পড়ল। কবির আর সেদিন পড়ালো না, কটকট করে বেরিয়ে গেল ক্লাস থেকে। তারপর কারো একটা ক্লাস হলো। পুরো ক্লাসে ধারা মনমরা ছিল। ক্লাস শেষে ওরা 3 জন কাঠগোলাপ গাছে নিচে গিয়ে বসলো। ধারা কোনো কথা বলছে না। ধারার মতন বাজার প্রকৃতির মেয়ে কথা বলছে না। আদিতা রাইমা ওর মনের অবস্থা কিছুটা আঁচ করতে পারলো। তারপর আদিতা বলে উঠল, আরে দোস্ত, মন খারাপ করিস না, কবির স্যার ঠিকই একদিন পড়ে যাবে।
তুই শুধু আদা জল খেয়ে লেগে থাক, একটু একটু ছাড়ি খেয়ে মন মরা হয়ে বসে থাকলে চলবে? বি স্ট্রং ধারা। আরে না, ঝাড়ির জন্য মন খারাপ না, এখন যতবারে ঝাড়ি দিক, বিয়ের পর সব সুদে আসলে আদায় করব। তাহলে মন খারাপ কেন ম্যাডামের? দুইটা কারণে। প্রথম কারণ, আমার পড়ালেখা একটুও ভালো লাগে না। যেখানে নিজের ক্লাসের পড়াই পড়ি না, সেখানে আমি মাস্টার্সের অ্যাসাইনমেন্ট কিভাবে করব। আরে গাধি, ম্যা হো না, আমি নিজের হাতে করে দিব, নো টেনশন। সত্যি বলছিস দোস্ত? আই লাভ ইউ দোস্ত। হাসি হাসি মুখ করে জড়িয়ে ধরে বলে, কি রে, দ্বিতীয় কারণটা বলবি না? দ্বিতীয় কারণটা হলো আইব্রো শেভ করা নিয়ে। ও, তাহলে তো মিটেই গেল। আমি আর আদিতা মিলিয়ে সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দিব। আর একটা কথা ভেবে দেখ, উনি বললেন অনেক সিনিয়রদের আইব্রো সেভ করে দিয়েছেন, তাদের মধ্যে অনেকেই মেয়ে ছিল। শেভ করার জন্য তো ওইসব মুখপুরীদের অনেক কাছে গিয়েছে। এইসব শুনে মন খারাপ হবে না তো কি হবে পাল? তুই পারিসও বটে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। তুই ক্লাসে বললি মাই নেম ইজ আই, মাই প্রবলেম ইজ লাভ, অ্যান্ড মাই সলিউশন ইজ ইউ। এখানে সব ঠিক থাকলেও মাই নেম ইজ আই কেন বললি? তোর নাম তো ধারা, আই না। তুই বুঝিস নি? আরে বলদি, 3টা বাক্যের লাস্ট ওয়ার্ডগুলোতে ফোকাস কর। মানে? এখনো বুঝিসনি? আচ্ছা, আমি বুঝিয়ে বলছি, শোন। মাই নেম ইজ আই, এই বাক্যটা থেকে লাস্ট ওয়ার্ডটা হলো আই। তারপর মাই প্রবলেম ইজ লাভ, এই বাক্যের শেষে ওয়ার্ড হলো লাভ, এবং শেষ বাক্যটি হলো মাই সলিউশন ইজ ইউ, এই শেষে ওয়ার্ড হলো ইউ। তো আরে বাপ, কথা তো শেষ করতে দিবি। আচ্ছা আচ্ছা, শেষ কর শেষ কর। তো সব বাক্যগুলো লাস্ট ওয়ার্ডগুলো এক করলে নতুন এক বাক্য তৈরি হয়, আর সেটা হলো আই লাভ ইউ। ও মাই গড, ও মাই গড, আমাদের গাধি এত কৌশল করে স্যারকে প্রপোজ করলো। কিন্তু কথা হলো, স্যার যদি না বোঝে যে ধারা তাকে প্রপোজ করছে? না বুঝলে না বুঝবে, এমনি তো যে বাক্যগুলো বলেছে তাতে স্যার ভালোই ধরেছে। ধারা কি বলতে চেয়েছে তা না হলে ওভাবে ঝাড়ি দিত না। আরে বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক, সমস্যা নাই, বিয়ের পর সব বুঝিয়ে দিব। এই ক্লাসে চল এখন, ওই লেস কাটা হনুমানটার ক্লাস এখন। লেট করলে না জানে আবার নতুন কোন পানিশমেন্ট দিয়ে বসে। ধারা ফিক করে হেসে দিল। রাইমা অমুক টিপি হাসছে আর বলছে, শেষে কিনা নিবিড় স্যারকে লেজ কাটা হনুমান বানিয়ে দিলি। আর পানিশমেন্ট হয়তো শুধু তোকেই দিবে, শুধু এক্সট্রা কেয়ার করে কিনা তোর। নে নে, বেশি করে মজা নে, আমারও সময় আসবে। নিবিড় ক্লাসে পড়াচ্ছে, প্রায় 35 মিনিট হতে চলল। নিবিড় প্রথম পার্টটুকু শেষ করে সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। Is it clear to all? Do you have any kind of problem? If you have, then ask me. স্টুডেন্টদের মধ্য দিয়ে ছেলে দাঁড়িয়ে বলল, ইয়েস স্যার, আই হ্যাভ এ প্রবলেম। আচ্ছা বলো কি সমস্যা? স্যার, আপনি একটা বাক্যে বলেছেন হি ওয়াল্ক স্লোলি, আর অন্য একটা বাক্যে বলেছেন হি ওয়াল্ক ভেরি স্লোলি। একটা বাক্যে ভেরি আছে আর অন্য বাক্যটিতে ভেরি নেই। এই দুই বাক্যের মধ্যে কি কোনো মেজর পার্থক্য আছে? প্রশ্নটা কি কোনো ভার্সিটির স্টুডেন্টের মুখে মানায়? তুমি বলো, যেখানে তুমি ইংলিশের মতো একটা রয়্যাল সাবজেক্ট নিয়ে পড়ছো। যাক, বাদ দাও, তুমি হয়তো ইংরেজিতে কাঁচা। যাক, আমি একটা গল্পের মাধ্যমে বুঝে কি বলো। আবির স্যারের মতো। ও তো তোমাকে শেখানোর জন্য কোনো গল্প বলে না, আমি তোমাকে শেখানোর জন্য গল্প বলবো। তা শোনো, একটা লোক আস্তে আস্তে হেঁটে মর্নিং ওয়াক করছিল। সে যখন হাঁটছিল, সে ভুল করে একটা কচ্ছপকে লাথি মেরে বেশ দূরে পাঠায়। 3 দিন পর লোকটি যখন বারান্দায় বসে গরম চা আর শীতল দক্ষিণাবতী উপভোগ করছিল, তখন তার বাসার কলিং বেল বেজে ওঠে। লোকটি দরজা খোলার পর কাউকেই দেখে না। এরকম পরপর 3 বার কলিং বেল বাজে। লোকটি দরজা খোলে, কিন্তু কাউকে দেখে না। চতুর্থবার কলিং বেল বাজলে লোকটা চরম বিরক্তি নিয়ে দরজা খোলে এবং এবার আবিষ্কার করে কোন একটা কচ্ছপ দাঁড়িয়ে আছে। লোকটি বিরক্ত হয়ে কচ্ছপটিকে জিজ্ঞেস করে, কে কলিং বেল বাজাচ্ছে তখন থেকে? কচ্ছপটি আরও বিরক্ত হয়ে বলে, কলিং বেল আমি বাজিয়েছি। 3 দিন আগে তুমি আমাকে লাথি মেরেছিলে, তাই তোমার কাছ থেকে সরি শুনতে এসেছে। ক্লাসের সকলে হেসে ওঠে। সাইলেন্ট প্লিজ। তো বলো, কি বুঝলে?
ছেলেটা আর কিছু বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। লোকটাও আস্তে হেঁটেছিল, কিন্তু কচ্ছপটা তার থেকেও আস্তে হেঁটেছিল, যার কারণে 20 হাত দূর থেকে আসতে তার 3 দিন সময় লেগেছিল। লোকটা হেঁটেছে স্লোলি আর কচ্ছপটা হেঁটেছে ভেরি স্লোলি। এখন বলো, ভেরি কেন বসেছে? হাঁটার গতি আরও কমাতে। ইয়াপ, নাও সিট ডাউন। আর হ্যাঁ, এত দুর্বল হলে চলবে না, চালু হতে হবে, এক কথায় প্রো হতে হবে। গট ইট? ছেলেটা জি স্যার বলে ওঠে। এদিকে এতক্ষণের কাহিনী দেখে আদিতার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে মনে মনে নিবিড়কে জব্দ করার ফন্দি আঁটে আর দুষ্টু হাসে। বাতাস শীতের ঘ্রাণে ভরে উঠেছে। মাথার উপর তেজস্বী রোদ। ঠিক তেজস্বী নয়, নভেম্বর মাসে তো আর সূর্য এপ্রিলের মতন তাপ প্রদান করবে না, তাই না? কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে নভেম্বরেও রোদের তাপ স্বাভাবিকের তুলনায় বেশি। এই রোদের তাপে ভার্সিটি মাঠের মাঝ বরাবর কান ধরে উঠ বস করে চলেছে এক তরুণী। আশেপাশে সকলেই তাকে নিয়ে ব্যঙ্গ করছে, হাসাহাসি করছে, আর রাগে দুঃখে অ্যাটম বোম হচ্ছে সেই তরুণী। তারই পাশে কাঠগোলাপ গাছের ছায়ায় দাঁড়িয়ে এক সুদর্শন যুবক তরুণীটিকে পর্যবেক্ষণ করে চলেছে যে সেই তরুণীটা ঠিক মতন কান ধরে উঠবাস করছে কিনা। তরুণীটা আর কেউ না, তরুণীটি হলো আদিতা, আর যুবক ছেলেটি নিবিড়। আদিতা গুনে গুনে 50 বার কান ধরে উঠবস করার পর নিবিড় বলে উঠল, ব্যাস, এনাফ। আবার যদি আমার সাথে লাগতে আসো তাহলে পুরো ক্যাম্পাসে দৌড় দেওয়াবো। মাইন্ড ডিসমিস আদিতা, এখন ক্লাসে যাও। আদিতা নিবিড়কে কিছু বলল না, কিন্তু এমনভাবে তাকালো যেন চোখ দিয়েই গিলে খাবে। কিছুক্ষণ তাকিয়ে থেকে আদিতা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। নিবিড় ভাবছে আদিতার শুভ্র মুখশ্রী রোদের তাপে লাল টকটকা রূপ ধারণ করেছে। নেত্র যুগল হালকা লালাভা ধারণ করেছে। কোমর পর্যন্ত ঘন লম্বা চুল এলোমেলো হয়ে ছড়িয়ে আছে সমস্ত পিঠ জুড়ে। চোখ মুখ দিয়ে রাগের উত্তাপ যেন ঝরে পড়ছে। নাকের ডগায় রাগ স্পষ্ট, তবুও কি অদ্ভুত সুন্দর লাগছে তাকে, যে কারো মনে ঝড় ওঠানোর জন্য যথেষ্ট এই রূপ। কিন্তু কোনো রূপই যে এখন নিবিড়ের মনে ঝড় উঠাতে পারবে না, কারণ তার মনে প্রথম ও শেষবারের মতন ঝড় উঠিয়েছে সেই কোকিল কণ্ঠের অধিকারিণী। কিন্তু এই ঝড় কি কোনোদিনও থামবে না? কোনো দিন কি সে দেখা পাবে না সে কোকিল কণ্ঠের? আদিতা ক্লাসে এসে ধপ করে বসে পড়ল। চুলগুলো হাত খোপা করে ব্যাগ থেকে বোতল বের করে অর্ধেক বোতল খালি করে ফেলল। চোখ মুখে ক্ষোভের ভয়াবহ চিহ্ন। ধারা রাইমা প্রিয় বান্ধবীর এমন রূপ দেখে কি করবে বুঝতে পারল না। কিছুক্ষণ নীরবতা পালন করে রাইমা বলে উঠল, তুই স্যারের সাথে বেশি লাগতে যাস কেন? স্যারের ক্ষমতা বেশি ভার্সিটিতে। তুই উল্টো পাল্টা কাজ করলে কবে জানি তোকে রেস্ট্রিক্টেড করে দেয়। প্লিজ তুই আর এমন করিস না বোন আমার। রাইমার কথা শুনে আদিতা ফোঁস করে উঠল। তারপর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়াতে রাগটা এবার আকাশ ছুলো। ফ্ল্যাশব্যাক। এদিকে এতক্ষণের কাহিনী দেখে আদিতার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলেছে। সে মনে মনে নিবিড়কে জব্দ করার ফন্দি আঁটে আর দুষ্টু হাসে। নিবিড় আবারও পড়ানো শুরু করে। টপিক শেষ করার পর জিজ্ঞেস করে কারো কোনো সমস্যা আছে কিনা। আদিতা হাত তোলে। আদিতাকে দেখেই নিবিড় বুঝে যায় আদিতার মতলব ঠিক না। তার কর্তব্য পালনের জন্য আদিতাকে জিজ্ঞেস করে, কি সমস্যা বলো। নিবিড়ের প্রশ্নের উত্তরের আদিতা এক উদ্ভট প্রশ্ন করে বসে, অনেক সমস্যা। আচ্ছা স্যার, আই ড্রিঙ্ক ম্যাঙ্গো জুস অ্যান্ড শি ড্রিঙ্কস ম্যাঙ্গো জুস, ওয়াই? ওয়াই মানে? ঠিকই তো আছে বাক্য দুটো। ঠিক আছে, কিভাবে ঠিক আছে? সে কি আমার থেকে বেশি ম্যাঙ্গো জুস খায়? জীবনও না। আমি বাজি ধরে বলতে পারি সে আমার থেকে বেশি জুস কোনো দিনও খেতে পারবে না। তাহলে ঢং করে শেষে অ্যাসলাগরের মানে কি? ক্লাসের সকলে হেসে ওঠে। নিবিড় কিছুক্ষণ নীরবতা পালন করে হুট করে বলে ওঠে, আচ্ছা বলছি, তার আগে তুমি আমাকে একটু প্রশ্নের উত্তর দাও। তুমি যদি এটার সঠিক উত্তর দিতে পারো তাহলে আমিও তোমার প্রশ্নের উত্তর দেব, আর যদি না দিতে পারো তাহলেও আমি তোমার প্রশ্নের উত্তর দেব। কিন্তু তোমার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। শুধু ইয়েস আর নো বলে উত্তর দিলে চলবে। কি রেডি? আদিতা কিছুটা ভরকে যায়, তারপরও কিছুটা সাহস সঞ্চয় করে বলে, হ্যাঁ, রেডি। ওকে, ভেরি গুড। রিমেম্বার ওয়ান থিং, স্টুপিড পিপল অলওয়েজ সে নো। গট ইট? অ্যান্ড আমার প্রশ্ন হলো, আর ইউ স্টুপিড? 10 সেকেন্ড সময়, তাদের উত্তর দাও। আমি কাউন্ট করা শুরু করলাম। 1, 2। আদিতা পড়েছে মহাবিপদে। না হ্যাঁ বলতে পারছে আর না না বলতে পারছে।
হ্যাঁ বলবে নাকি না বলবে এটা ভাবতে ভাবতে সময় শেষ হয়ে যায়। নিবিড় একটা শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, তোমার কি মনে হয় সোশ্যাল মিডিয়ার বস্তা পচা মিমগুলো শুধু তুমিই দেখো, নাকি এটা ভাবো যে আমার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই? ওসব ভাবতে যাব কোন দুঃখে? আসলে যে মিমটা বানিয়েছে সে আসলে আমাদের দিকে একটা কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে। আমি স্টুডেন্ট, আপনি স্যার, আপনাকে জিজ্ঞাসা করব না তো কাকে জিজ্ঞাসা করব বলুন? সৃষ্টিকর্তা যখন সবাইকে বুদ্ধি প্রদান করছিল তখন তুমি কি করছিলে? ম্যাঙ্গো জুস পান করছিলে? ইডিয়েট একটা। এখানে অ্যাজটা অধিক বোঝাতে বসেনি, বসেছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য। প্লে নার্সারি বাচ্চারা পর্যন্ত এটা জানে, কিন্তু তোমার মতো অনার্সে পড়া থামরি মেয়ে এটা এখনো জানে না। বিষয়টা চমৎকার না? ক্লাসের সকলে গগন ফাটানো হাসিতে মেতে ওঠে। আপনি সবসময় আমার সাথে এমন তেতো তেতো কথা বলেন কেন? আপনার মা বাবা কি আপনার জন্মের সময় মুখে মধু দেয়নি? দিবে না কেন? আমার বাকি 3 ভাই বোনকে যখন দিতে পেরেছে তখন অবশ্যই আমাকেও দিয়েছিল। এতে তাদের কোনো দোষ নেই, তারা তাদের কর্তব্য ঠিকই পালন করেছিল। কিন্তু দোষটা আসলে আমার। আমি মধুটা খাইনি, ফেলে দিয়েছিলাম। আসলে ছোট থেকে আমার মিষ্টি জিনিস পছন্দ না, সো প্লিজ তাদের কোনো দোষ দিও না। নিবিড়ের এমন উত্তরে সকলে একত্রে হু হা করে হেসে ওঠে। সাইলেন্ট। সো মিস আদিতা, শাস্তির জন্য প্রস্তুত তো আপনি? এর পরের ঘটনা কারোরই অজানা নয়। ফ্ল্যাশব্যাক এন্ড। আদিতার মাথাটা ফেটে যাচ্ছে ব্যথায়। একে তো এত অপমান, তার উপর রোদের তাপ। আদিতা রাইমার কথার কোনো উত্তর দেয় না। এখন উত্তর দিতে গেলে যে নিবিড়ের উপরে সম্পূর্ণ রাগটা ওর উপরই পড়বে বা ওর উপরই ঝাড়বে তা আদিতা ভালো করেই জানে, তাই কিছু বলে না। শুধু ভাবে একদিন বাগে পেলে সব অপমানের বদলা একদিনে নেবে। আর সেই সোনালি দিনের অপেক্ষাতেই থাকবে আদিতা। এরপর থেকে যাই করুক ভেবেচিন্তে করবে, আর কোনো ভুল করা চলবে না তার। ধরনীর নিত্যদিনের স্বভাবস্বরূপ আজকেও রাত নেমেছে পৃথিবীর বুকে। আর রাইমাও তার স্বভাবের কারণেই পড়তে বসেছে। ঘড়িতে যখন 8টার ঘর ছুঁই ছুঁই ঠিক তখনই মুঠোফোনটা বিকট শব্দে বেজে ওঠে। রাইমা বিরক্ত হয়। তার মনের মধ্যে প্রবল ইচ্ছে জাগে আছড়ে ফোনটার হায়াত শেষ করে দিতে, কিন্তু অন্যের রাগ ফোনের উপর দেখালে তার কপালেই মস্ত বড় বাঁশ। এসব ভাবনা চিন্তার মধ্যে দ্বিতীয়বারের মতন বেজে উঠল আপদটা। রাইমা ফোনটা ধরে কিছু বলতে যাবে, তার আগেই অপর পাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ বলে উঠল, কাজটা কি ঠিক করলে শ্যামলিমা? রাইমা বেশ অবাক হয়। সে ছেলেটা আজ আবার ফোন দিয়েছে অন্য নাম্বার দিয়ে। মনটা অজানা খুশিতে চেয়ে যায় রাইমার, কিন্তু কেন? সব ভাবনা চিন্তা সাইডে রেখে রাইমা কণ্ঠে যথেষ্ট বিরক্তি ফুটিয়ে বলে ওঠে, কি করেছি আমি? কে আপনি? আর শ্যামলাই বা কে? আপনি ভুল জায়গায় কল দিয়েছেন। না চেনার ভান করে। নাউজুবিল্লাহ, কি বলো এসব? আমাকে ভুলে গেছো? কালকে রাতেও না তোমাকে আমার ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ কি সুন্দর একটা কবিতা শোনালাম। ও আচ্ছা, আপনি কালকের ওই হিরো আলম। তা আপনার নম্বর তো ব্লক করে দিয়েছিলাম, আজকে আবার কল দিলেন কিভাবে? আল্লাহ, এভাবে হিরো আলম বলিও না। আমি দেখতে অতটাও খারাপ না, আর আমার মনে হয় কণ্ঠটাও যথেষ্ট মানসম্মত। হিরো আলমেরও নিজেকে অনেক সুন্দর আর প্রতিভাবান বলে মনে হয়, তাই এসব করে বেড়ায়। তা আপনার নাম কি মিস্টার? বলবো, তবে আজকে না, অন্য একদিন। তা বেশ, বললেন না তো কল দিলেন কিভাবে? সিম কোম্পানিগুলোকে অসংখ্য ধন্যবাদ। কি বলছেন বলুন তো? হঠাৎ সিম কোম্পানিকে ধন্যবাদ জানানোর কারণ কি? হুমা, ধন্যবাদ জানাবো না? যদি সিম কোম্পানিগুলো আমার জন্য শুধুমাত্র একটা সিম বরাদ্দ করে রাখতো তাহলে হয়তো আমি আর তোমাকে কল দিতে পারতাম না। যেহেতু এখন আমার জন্য বরাদ্দকৃত সিম ফিক্সড করা না, তাই তো আমি আমার শ্যামলিমার সাথে আবার কথা বলার সুযোগ পেলাম। আপনি তো ভালোই রসলো কথা বলতে পারেন। আপনার জন্য একটা চমৎকার আইডিয়া আছে। ও মাই গড, তাই বুঝি? তা কি আইডিয়া? তাড়াতাড়ি একটা রূপবতী কন্যার নাম্বার জোগাড় করে এসব রসলো কথা বলুন, দেখবেন পটে যাবে। শ্যামলিমা, আমি তো তাই করছি। তোমাকে পটিয়ে আমার রানী করতে চাচ্ছি। পটে গিয়ে এই অভাগাকে একটু সহায়তা করলে কি খুব বড় ক্ষতি হয়ে যাবে? আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? দুদিনে কি আসলে ভালোবাসা হয়? কোনোদিনও সম্ভব না এটা। আর তাছাড়া আমি কোনো হুড়পড়ি নই, শ্যাম বর্ণের একটা অতি নগণ্য মেয়ে। কি এমন দেখছেন আমার মধ্যে যে ভালোবেসে ফেলেছেন? ভালোবাসা কখনো
দিন ক্ষণ তারিখে দেখে হয় না শ্যামলিমা। কারো ভালোবাসতে যুগ যুগ সময় লাগে, আবার কেউ এক মুহূর্তের মধ্যে ভালোবেসে ফেলে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটার গভীরতা এখনও খুব বেশি নয়। একটু তো সময় লাগবেই। তবে প্রথম যেদিন দেখছি সেদিন যতটুকু ভালোবাসতাম তার থেকে এখন আরও বেশি ভালোবাসি তোমায়। আর এর পরিধি দিনে দিনে তরতর করে বাড়তেই থাকবে, কখনো কমবে না। আর কি বললে? তুমি অতি নগণ্য, কিন্তু আমার কাছে তুমি অনেক অনেক বেশি দামি। আমার চোখে তুমি পৃথিবীর সেরা সুন্দরী। আর কি দেখেছি তোমার মধ্যে? তা শোনো, কি দেখেছি। তোমার মধ্যে শ্যামের মতো রূপ দেখেছি, ভ্রমর কারো কেশ দেখেছি, অসীম মায়া দেখেছি তোমার শ্যামলা মুখশ্রীতে, তোমার ওই কাজল রাঙা নেত্রকোণে। আরও কোনো কারণ চাই ভালোবাসতে? এর প্রতিউত্তরে বলার মতন কোনো কথা খুঁজে পেল না রাইমা, তাই বলল, আমার কাছে আপনার ফালতু কথা শোনার মতো টাইম নেই, আমি একটু ব্যস্ত আছি। বলে ফোনটা কেটে দিল রাইমা। এই লোকটাকে কেন জানি খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে, কিন্তু আজকাল এত সহজে কাউকে বিশ্বাস করা উচিত না। তবে কোনো এক অজানা কারণে রাইমা লোকটাকে সুযোগ দিতে চায়, তাই আজ আর লোকটাকে ব্লক করলো না। বছরের এই সময়টা বড়ই অদ্ভুত। শীত আর গরমের সংমিশ্রণে কেমন যেন একটা অদ্ভুত পরিবেশ। সন্ধ্যা রাতে হালকা গরম লাগে শরীরে, আবার ভোর রাতে শীতে গা হাত পা ঠান্ডা হয়ে যায়। ঘড়ির কাঁটা 5:30 ঘর অতিক্রম করেছে কিছুক্ষণ আগে। নিবিড় ধরফড়ি উঠে বসলো বিছানা থেকে। ঘুমোচ্ছিল এতক্ষণ। একটা স্বপ্ন দেখেছে সে। স্বপ্নটা অত্যন্ত মধুর ছিল, কিন্তু তাও বুকের ভেতরটা হালকা চিনচিন ব্যথা করছে তার। মনের গহীনে হাজারো দ্বিধা কাজ করছে। নিবিড় ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছে একটা মেয়েকে। শীতের সকালে কুয়াশার ফাঁক দিয়ে হালকা সূর্য দেখা যাচ্ছে পূর্ব আকাশে। মেয়েটা সেদিকে তাকিয়ে নিবিড়ের ঘরের বারান্দার দোলনায় বসে আছে। পরনে তার লাল রঙের শাড়ি। লাল রঙটা নিবিড়ের তেমন পছন্দ না হলেও শুভ্র রঙাশি মেয়েটার গায়ে কি অদ্ভুত সুন্দর লাগছিল। মেয়েটাকে পেছন থেকে দেখছিল নিবিড়। পিঠ জুড়ে তার হালকা বাদামি চুলগুলো গড়াগড়ি খাচ্ছে। হালকা দক্ষিণা বাতাসে উঠছে চুলগুলো, পা আলতায় রাঙানো। দোলনায় বসে পা জোড়া নাড়াচ্ছে সে, আর পায়ে নুপুরে শব্দে আলাদা রকমের নেশা কাজ করছে। হাতে সোনার চূড়, যা নিবিড়ের মা নিবিড়ের বউকে দেবে বলে বানিয়ে রেখেছে। দোলনার পাশে রাখা টেবিলে ধোঁয়া উড়ানো গরম চা, আর মেয়েটা তার সেই মনোমুগ্ধকর কণ্ঠে গেয়ে চলেছে একটা গান। আর এই দৃশ্য পেছন থেকে মুগ্ধ হয়ে দেখছে আর মুচকি হাসছে নিবিড়। উন্মুক্ত শরীর তার, আর হাতে একটা সিগারেট। আহা, কি স্বর্গীয় এই স্বপ্ন! এখন যে তার হৃদয়ে রক্তক্ষরণ বেরিয়ে চলেছে তরতর করে। থামানোর কোনো উপায় আছে কি না তা জানে না নিবিড়। মায়ের কাছে শুনেছে সে, যে ভোরের স্বপ্ন সত্যি হয়। তবে কি তার এই স্বপ্ন সত্যি হবে? তার কোকিল কণ্ঠীর এমন রূপ দেখার সৌভাগ্য কি তার কখনো হবে? হলে কি খুব বড় ক্ষতি হয়ে যাবে? এমন নানাবিধ চিন্তা করতে করতে বারান্দায় গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো নিবিড়। একটা সিগারেট জ্বালালো আর কানে ইয়ারফোন গুজে শুনতে লাগলো সে রেকর্ড করা গানটা। আর কল্পনায় আবার সাজাতে থাকলো তার কোকিল কণ্ঠীকে। এ যেন এক স্বর্গীয় সুখ। ধারা খুব সকাল সকাল আদিতাদের বাড়ি এসে উপস্থিত হয়। আদিতা, রাইমা আর ধারা মিলে একত্রে কবিরের দেওয়া অ্যাসাইনমেন্টটা শেষ করে। তারপর তিনজন একত্রে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ভার্সিটিতে ঢোকার পর সাথে সাথে আদিতার মনে পড়ে যে তার অ্যাসাইনমেন্টটাই নিয়ে আসেনি। হ্যাঁ, এখন কি হবে? ওটা জমা না দিলে আমার আইব্রোটা শেভ করে দিবে তো তোদের দুলা ভাই। তোরা ক্লাসে যা, আমি বাসা থেকে ওটা নিয়ে আসছি। সেটাই ভালো হবে। তবে নিবিড় স্যারের ক্লাসের আগেই তোকে কিন্তু ফিরতে হবে। তার ক্লাসে অনুপস্থিত থাকলে এমনিতেই সে অনেক রাগারাগি করে, আর সেখানে তোর সাথে তোর সাপে নেউলে সম্পর্ক। সো তাড়াতাড়ি ফিরে আসিস। আরে চাপ নিস না, তার ক্লাস এখনও 1 ঘন্টা পর, ততক্ষণে আমি ফিরে আসবো। কথা শেষ করেই আদিতা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসা থেকে ফেরার পথে আদিতা 10 মিনিটেরও বেশি সময় দাঁড়িয়ে থেকেও একটাও রিক্সা বা খালি সিএনজি পায় না। তাই আদিতা সিদ্ধান্ত নেয় সে হেঁটেই ভার্সিটিতে যাবে। হেঁটে যেতে আনুমানিক 30 মিনিট সময় লাগবে, আর নিবিড়ের ক্লাস শুরু হতে বাকি 40 মিনিট। তাই হাতে ব্যাপক সময় বাকি আছে। তাই আদিতা হেঁটে যাওয়াকেই বুদ্ধিমানের কাজ বলে মনে করেছে। আদিতা হেঁটে হেঁটে যাচ্ছিল ভার্সিটিতে।
ঠিক তখনই দেখতে পায় আদিতা যে একটা বিড়াল কুকুরের তাড়া খেয়ে গাড়ির নিচে চাপা পড়তে চলেছে। হুট করে গাড়ির সামনে চলে যাওয়ায় হয়তো ড্রাইভার তার সামলাতে না পেরে বিড়ালটাকে চাপা দিয়ে দেবে। আদিতার মনটা কামড় দিয়ে ওঠে। আদিতা ভালো মন্দ কিচ্ছু না ভেবে দৌড়ে বিড়ালটাকে কোলে তুলে ফিকে মারে পাশের ঝোপে। কিন্তু বিড়ালটা অনেক ভয় পেয়ে যায়, তাই আদিতা কোলে নেওয়ার সাথে সাথে অতি অল্প সময়ের মধ্যে আদিতার বাম হাতে কষে কামড় দেয়। অপরদিকে গাড়ির চালক যথেষ্ট দক্ষ ছিল, সেই সময় মতো ব্রেক কষল, তাই আদিতা নিশ্চিত বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। আদিতা ভয়ে চোখ বন্ধ করেছিল। যখন টের পায় তার কিছু হয়নি, তখন চোখ মেলে তাকায়। চোখ খুলে দেখে গাড়ি থেকে এক ভদ্রলোক নেমে তার দিকেই এগিয়ে আসছে। লোকটা আদিতার সামনে এসে বলতে শুরু করে, তুমি কি পাগল? সামান্য একটা বিড়ালকে বাঁচাতে কেউ এইভাবে গাড়ির সামনে এসে পড়ে? মানলাম জীবের সেবা মহৎ মানবিক দৃষ্টান্ত, কিন্তু জীবন বাঁচানো ফরজ। তোমার কিছু হয়ে গেলে তো আমার ড্রাইভারকে জেলে নিয়ে যেত। তখন তোমার মতো সুন্দর একটা মেয়েকে যে গাড়ি চাপকা দিত তাকে বাঁচাতে আমাকে দৌড়াদৌড়ি করতে হতো। যদিও দোষটা তোমার, তবুও তখন আমার কষ্ট হতো, বুঝলে মেয়ে? দুঃখিত আঙ্কেল, হঠাৎ চোখের সামনে এমন একটা ঘটনা ঘটতে দেখে নিজেকে আমি আর সামলাতে পারলাম না। কিছু না ভেবে এমন একটা কাণ্ড করে বসলাম। আসলে আমি সাডেন অ্যাকশনে এমন এমন কাজ করে বসি যা স্বাভাবিক আমি কখনোই করতে পারতাম না। এই দেখুন না, আমি বিড়াল অনেক ভয় পাই, তাও কতটা ফ্রেন্ডলি বিড়ালটাকে কোলে নিলাম আর হতচ্ছাড়া বিড়ালটার জান বাঁচালাম, তাও আমাকে কামড়ে দিল। এজন্য কারো ভালো করতে হয় না, জানেন? এই মা, তুমি কাঁদছো কেন? কাটা জায়গায় অনেক জ্বালা পোড়া করছে আঙ্কেল। চলো তোমাকে হসপিটাল নিয়ে যাই, ইনজেকশন দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, না হলে ইনফেকশন হয়ে যাবে। না আঙ্কেল, আমাকে ভার্সিটিতে যেতে হবে, না হলে নিবিড় স্যার আমাকে আস্ত গিলে খাবে। আবার তারপরের ক্লাসটা এই অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। কিচ্ছু হবে না, তুমি চলো আমার সাথে। আদিতা নিবিড়ের ভয়ে যেতে চায় না, কিন্তু তাও লোকটা এক প্রকার জোর করে আদিতাকে কাছের একটা হসপিটালে নিয়ে যায়। আদিতা ইঞ্জেকশনে ভয় পায়, তাই ইঞ্জেকশনটা দিতে চায় না। লোকটা আদিতাকে অনেক বুঝিয়ে শুনিয়ে ইঞ্জেকশন দেওয়াতে সক্ষম হয়। হসপিটালের কাজ শেষ করে লোকটা নিজে আদিতাকে ভার্সিটিতে পৌঁছে দেবে বলে। ভার্সিটিতে যাওয়ার পথে লোকটা আদিতাকে জিজ্ঞেস করে, তোমার নামটাই জানা হলো না, তোমার নাম কি? আমার নাম আদিতা হোসেন বর্ণ। আপনার নাম কি আঙ্কেল? আমার নাম জামরুল। কি? সরি, আসলে আমার নাম জামাল আহমেদ জামিরুল। তাহলে জামরুল বললেন কেন? কারণ আমার বউ ভালোবেসে আমাকে জামরুল ডাকে। ইস, কত রোমান্টিক নামটা। এটা বলে আদিতা হুহা করে হেসে দেয়। তোমার হাসিটাও তোমার মতোই মিষ্টি। আঙ্কেল, আমার ডাক নাম আদিতা, বর্ণ না। কিন্তু আমি তোমাকে বর্ণই বলবো, আমার কাছে বর্ণ নামটা বেশি ভালো লেগেছে। এর প্রত্যুত্তরে আদিতা কিছুই বলে না, শুধু মিষ্টি একটা হাসি উপহার দেয় জামাল সাহেবকে। আচ্ছা, তুমি তখন বললে কোন নিবিড় স্যার তোমাকে গিলে খাবে, সে কে? আইমান আহমেদ নিবিড় স্যার, আমাদের ভার্সিটির টিচার, অনেক রাগী, আর সাথে তো তার সাথে আমার ক্রাশ শত্রুতা। ও মা, তোমার মতো মিষ্টি একটা মেয়ের সাথে তার শত্রুতা কেন? আমার ভালোই দেখতে পারে না, তাই। আমি মিষ্টি হলে কি হবে, সে করলার থেকেও তিক্ত। আঙ্কেল, এখানে নামিয়ে দিন আমাকে, বাকিটুকু আমি হেঁটে যেতে পারবো। ওকে, ভাগ্যে থাকলে আবার দেখা হবে বর্ণ, কি তাই তো? ইনশাল্লাহ। ক্লাসের সামনে গিয়ে বলে, মে কামিন স্যার? নিবিড় ঘড়ির দিকে তাকিয়ে আদিতাকে উদ্দেশ্য করে বলে, ক্লাস শুরু হয়েছে 15 মিনিট আগে, এতটা লেট কেন হলো? আমি লেট মফিসের একদম পছন্দ করি না। কারণটা বলো। যদি মনে হয় কারণটা মানুষই, তাহলে অবশ্যই কামেন, আর যদি মানুষই না হয় তাহলে প্লিজ গেট আউট। আদিতা নিজের ব্যান্ডেজ করা হাতটা নিবিড়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে,
স্যার, রাস্তায় একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, বিড়ালে কামড়ে দিয়েছিল, তাই ট্রিটমেন্ট নিতে হসপিটালে গিয়েছিলাম। আমি কিভাবে বিশ্বাস করব তোমার সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল? না মানে এমনও তো হতে পারে গসকে এমনি এমনি পেঁচিয়ে এলে। প্রুভ করো যে সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে। নিবিড়ের কথাটা আদিতার আত্মসম্মানে বাজে, তাই আদিতা কোনো কথা না বলে ব্যান্ডেজটা খুলে আর নিবিড়কে ওর ক্ষতটা দেখায়। নিবিড় চমকে ওঠে। নিবিড় ভেবেছিল আদিতা মিথ্যে কথা বলছে। নিবিড় আদিতাকে কিছু একটা বলতেই যাবে, তার আগেই আদিতা বলে ওঠে, আমি জানি আপনি এখন ভাববেন আমার পালিত বিড়াল এটা করেছে, কিন্তু সত্যি হলো এইটাই যে আমি বিড়াল পালি না, বরং আমি বিড়াল অনেক ভয় পাই। এমনকি আমি এটাও জানি আপনি আমার কথা বিশ্বাসই করবেন না, তাই আপনাকে আর কষ্ট করা লাগবে না। আমি নিজেই ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি। আদিতা বেরিয়ে যাবে ঠিক সেই সময় পেছন থেকে নিবিড় বলে ওঠে, তুমি সিটে গিয়ে বসো, বেরিয়ে যাওয়ার দরকার নেই। ও মাই গড, আপনি আমার কথা বিশ্বাস করেছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা বলে আদিতা রাইমার পাশে গিয়ে বসে। রাইমা আবার যত্ন সহকারে আদিতার হাতে ব্যান্ডেজ করে দেয়। নিবিড় আদিতার হাতে ব্যান্ডেজ করা দেখতে থাকে আর মনে মনে খুব গিল্টি ফিল করে, কিন্তু মুখ ফুটে কিছুই বলে না। শীতের শুরুতে উত্তরা বাতাস বয়। ভার্সিটির এক প্রান্তে সেই উত্তরা বাতাসের সাথে মিশে আছে কাঠগোলাপের মিষ্টি ঘ্রাণ। কাঠগোলাপের ঘন মাতানো সুবাসে চারদিকটা মম করছে। সারাদিনের ক্লান্তি যেন এক নিমিষেই ছুটে পালায় এই সতেজ সুবাসে। নিবিড়ের ক্লাসটা শেষ করে ধারা, আদিতা আর রাইমা তাদের ভার্সিটির প্রিয় জায়গা সেই কাঠগোলাপ গাছের নিচে বসে আছে। আদিতার কাছ থেকে দুই বন্ধু খুব মন দিয়ে অ্যাক্সিডেন্টের ঘটনাটা শুনেছে। কাঠগোলাপ গাছের ওপাশ থেকে আরেক জোড়া কানও খুব মনোযোগ দিয়ে আদিতার বর্ণনা শুনে চলেছে। নিবিড় ক্লাস শেষ করে নিজের কেবিনের উদ্দেশ্যে এগোচ্ছিল। পথে তার এক কলিগের সাথে দেখা হয় এবং তারা কিছুক্ষণ বাক্যালাপ করে। তারা কথা শেষ করে বিদায় নেয় একে অপরের থেকে এবং পুনরায় যে যার কাজে যাচ্ছিল। ঠিক তখনই নিবিড়ের কানে আদিতার কণ্ঠ ভেসে আসে। ইচ্ছে ছিল না, তবুও সে আদিতার কথাগুলো কাঠগোলাপ গাছের আড়াল থেকে শুনছিল। আদিতার কথা শেষ হওয়ার পর আর এক দণ্ডও দাঁড়ায় না নিবিড়। ধীর পায়ে হেঁটে নিজের কেবিনের দিকে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল আদিতা মেয়েটাকে সে যতটা খারাপ ভেবেছিল সে আসলে ততটা খারাপ না। নয়তো সামান্য একটি বিড়ালকে বাঁচাতে কেউ এত বড় পদক্ষেপ নিতে পারবে না। মানুষ হলেও ভাবা যেত, কিন্তু বিড়াল। যেহেতু আদিতা তার বেস্ট ফ্রেন্ডদের বলেছে, তাই ধরেই নেওয়া যায় যে সে মিথ্যে বলছে না। সে যদি মিথ্যে বলতো তাহলে অনায়াসে ধারা না রাইমা ধরে ফেলতো। এসব আকাশ পাতাল ভাবার মাঝে নিবিড় তার কেবিনে পৌঁছে যায়। সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের কাজে মন দেয়। আদিতার বর্ণনা শুনে ধারা বলে ওঠে, বাপরে বাপ, তোর তো মেলা সাহস। এই এই, তুই একবারও তোর ভবিষ্যৎ নাতি নাতনিদের কথা ভাবলি না? তোর কিছু হলে ওরা নানি পেত কই? তার চেয়েও বড় কথা, কবির স্যার তার আধা ঘরবাড়িকে হারিয়ে ফেলতো, তখন বেচারা মন খারাপ করতো না? ধারাকে একদমই পাত্তা না দিয়ে আদিতা আর রাইমা মনের সুখে নিজেদের মধ্যে কথা বলতে লাগে। দেখ তো রাইমা, এখানে সামান্য ভুল হয়েছে, তাই না রে? হ্যাঁ তাই তো, আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়া। আচ্ছা, আমাদের উচিত পুরো অ্যাসাইনমেন্টটা একবার রিভিশন দেওয়া, তাই না? এখন আর তো সময় কই, 10 মিনিটের মাথায় ক্লাস শুরু হবে। আর তাছাড়া এটা মাস্টার্সের অ্যাসাইনমেন্ট আর আমরা ফার্স্ট ইয়ারের। আমরা চাইলেও সব ভুল ধরতে পারবো না, সেটা স্যারও বুঝবে। স্যার ধারাকে একটু ছাড় দিবে, আই থিঙ্ক সো। ধারার মেজাজ তুঙ্গে উঠে যায় আদিতা রাইমাকে তাকে ইগনোর করতে দেখে। সে চিল্লিয়ে বলে ওঠে, খয়রাতের বাচ্চা, তোরা আমাকে ইগনোর করছিস? তো কি করব? তোর ওই লজিক ছাড়া কথার উত্তর দেবো আমরা? আমাদের কি তুই তোর মতো মাথা মোটা মনে করিস? এই, সম্মান দিয়ে কথা বল, আমি তোদের থেকে অনেক বড়। তো খালাম্মা, আপনি আমাদের সাথে কি করেন? শিং কেটে বাছুরের দলের নাম লিখিয়েছেন কেন? অ্যাসাইনমেন্টটা তোদের কাছে, তাই কিছু বললাম না, না হলে দেখিয়ে দিতাম আমি কি জিনিস। হয়েছে, আপনাকে আর কিছু বলতে হবে না, আমরা জানি মোল্লার দৌড় কোন পর্যন্ত। ধারা রাগী দৃষ্টি নিক্ষেপ করে কতক্ষণ তাকিয়ে থাকে, তারপর রাইমার হাত থেকে অ্যাসাইনমেন্টটা নিয়ে কটকট করে হেঁটে ক্লাসে চলে যায়। আদিতা রাইমা হুহা করে হেসে ওঠে। ধারার মতন আধ পাগলিকে জ্বালাতে ওদের খুব ভালো লাগে, আর ওরা এটাও জানে ধারা ইচ্ছে করে রাগ করার ভান করে ওদের হাসানোর জন্য।
আদিতা রাইমা আর বসে থাকে না, ধারার পিছু পিছু ওরাও ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয়। কবির ক্লাসে প্রবেশ করে, সকলেই তাকে উদ্দেশ্য করে সালাম দেয়। সে সালামের জবাব নিয়েই ধারার দিকে তার তর্জনী দিয়ে ইশারা করে বলে, এই মেয়ে, তোমার নাম যেন কি? জি স্যার, আমার নাম ধারা। তো মিস ধারা, তোমাকে দেওয়া 3 দিনের সময় আজ শেষ হয়েছে, তাড়াতাড়ি অ্যাসাইনমেন্ট জমা দাও। কবির তার কথা শেষ করেই পকেট থেকে একটা রেজার বের করে টেবিলে রাখে। ধারা চমকে ওঠে, তার মানে এই লোকটা অ্যাসাইনমেন্ট জমা না দিলে সত্যি সত্যি আইব্রু শেভ করে দেবে বলে প্রস্তুতি নিয়ে এসেছে। ধারা মনে মনে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানায় তার জীবনে রাইমা আর আদিতাকে পাঠানোর জন্য, তাহলে তার সুন্দর আইব্রু দুটো আজকে ইন্তেকাল করতো। ধারা উঠে গিয়ে কবিরকে অ্যাসাইনমেন্টটা দেয়। কবির অ্যাসাইনমেন্টটা উল্টে পাল্টে দেখে কতক্ষণ, তারপর একজনকে ফোন দেয় এবং তাকে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে নিবিড় এসে হাজির হয়। ক্লাসে ঢুকে নিবিড় কবিরকে উদ্দেশ্য করে বলে, আমায় ডেকেছে কেন ভাইয়া? আমি ক্লাস নেব। এই মেয়েটাকে পানিশমেন্ট দিয়েছিলাম মাস্টার্সের অ্যাসাইনমেন্ট করার, ওর জন্য তো আর এতজনের সময় নষ্ট করতে পারি না, তাই আমি ক্লাস নিব। আর তোর যেহেতু এখন কোনো ক্লাস নেই, সো তুই পিছনে গিয়ে অ্যাসাইনমেন্ট দেখ। শুধু দেখবি শুরু থেকে শেষ পর্যন্ত কনসেপ্টটা ঠিক আছে কিনা, অন্যান্য ভুলগুলো দেখার প্রয়োজন নেই। ঠিক আছে। নিবিড় অ্যাসাইনমেন্টটা নিয়ে পেছনে চলে যায়। নিবিড় চলে যাওয়ার পর ধারা কবিরকে জিজ্ঞেস করে, স্যার, একটা প্রশ্ন জিজ্ঞেস করি? কবির কিছুক্ষণ ধারার দিকে তাকিয়ে থেকে বলে, বলো। নিবিড় স্যার আপনাকে ভাইয়া বললো কেন? কালিকরা তো সবসময় আপনি আপনি করে কথা বলে, আপনারা একজন ভাইয়া আর একজন তুই করে কথা বললেন যে? আমরা আপন পাই তাই। কবিরের উত্তর শুনে ক্লাসের সকলে অবাক হয়। আদিতা মনে মনে ভাবে, আপন ভাই, তাই দুজনেরই ব্যবহারের এতটা মিল, দুজনই অনেক রুট। কবির আর সময় অপচয় না করে ক্লাস নিতে শুরু করে। 20 মিনিট পর নিবিড় কবিরের কাছে এসে বলে, আমি বেশ কয়েকবার চেক করেছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই 2 রকমের হাতের লেখা, আর এই অ্যাসাইনমেন্টের কনসেপ্ট ভালো করে না ছিল, বেশ ভালোই লেগেছে। কবিরও বেশ অবাক হয় এবং কবির ধারাকে উদ্দেশ্য করে বলে, এটায় 2 ধরনের হাতের লেখা কেন? আর না জেনেও এত ভালো করে লিখছো কিভাবে? ধারা মনে মনে ভাবে, এই রে, আমি তো একটা লাইনও লিখিনি, লিখেছে তো রাইমা আর আদিতা। এবার যদি ধরা পড়ে যায় তাহলে আমার কি হবে? আইব্রু কি সত্যি সত্যি শেভ করে দিবে? ধারা একটা শুকনো ঢোক গিলে এবং নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলে, আসলে আমি কালকে রাতে আর আজকে সকালে লিখেছি পুরোটা। তো কালকে রাতে ঘুম ঘুম চোখে একরকম হয়েছে, আর আজকে সকালে ফেস মাইন্ড নিয়ে অন্যরকম হয়েছে। আর ভালো করে লিখতে পেরেছি কারণ কিছু বড় আপদের থেকে আমি একটু সাহায্য নিয়েছিলাম, তাই। ও আচ্ছা, সত্য কথা বলার জন্য ধন্যবাদ। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। নেক্সট টাইম যেন এমন উল্টোপাল্টা কাজ করতে না দেখি। এবার তো যাও একটা কন্ডিশন দিয়েছিলাম, নেক্সট টাইম ডাইরেক্ট আইব্রো সেভ করে দেব। মাইন্ড ইট, এখন বসো। ধারা মনে মনে একটা দুষ্টু হাসি দিয়ে বসে পড়ে। নিবিড় কবিরকে উদ্দেশ্য করে বলে, আমি তাহলে আসি। ঠিক আছে। নিবিড় বেরিয়ে যেতে নেয়, তখন কি ভেবে যেন আদিতার দিকে তাকায়। ঠিক সেই সময় আদিতাও নিবিড়ের দিকে তাকায় এবং দুজনের চোখাচোখি হয়ে যায়। দুজনে অপ্রস্তুত হয়ে পড়ে এবং চোখ সরিয়ে ফেলে। নিবিড় আর এক মুহূর্তও না দাঁড়িয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়, আর আদিতাও ক্লাসে মন দেয়। কবির তার প্রফেশনে সবসময় নিজের বেস্টটা দিতে ট্রাই করে, স্টুডেন্টদের খুব মন দিয়ে পড়ায়। সে কখনো ক্লাসে সময় নষ্ট করে না, নিজের মধ্যকার সম্পূর্ণ জ্ঞান সে তার স্টুডেন্টের মাঝে বিলিয়ে দিতে চায়। সে ক্লাসে খুব ফ্রিকোয়েন্টলি কথা বলে, তবে আজ সে তোতলাচ্ছে, মন দিয়ে পড়াতে পারছে না। সব স্টুডেন্ট তার দিকেই তাকিয়ে আছে এবং সর্বদাই স্টুডেন্টরা তার দিকে তাকিয়ে থাকে, তাতে তার কোনো বিভ্রান্তি হচ্ছে না বা হয়ও না। কিন্তু ধারা নামক মেয়েটা তার দিকে তাকিয়ে আছে দেখে তার এত বিব্রত বোধ হচ্ছে কেন? কবির বুঝতে পারছে না এমন অনুভূতির মানে কি। ওই মেয়েটা তাকে প্রপোজ করেছে তাই এমন অনুভূতি? কিন্তু কই, এর আগেও মেয়েরা তাকে অনেকবার প্রপোজ করেছে, তখন তো এমন ফিল করেনি সে। তবে আজ এমন লাগছে কেন? কেন না চাইতেও বারবার ওই মেয়েটার দিকেই চোখ যাচ্ছে। আজ তো কোনো দুষ্টুমি করছে না মেয়েটা, শুধু এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। তাহলে কি এমন আছে ওই মেয়ের মধ্যে যা তাকে এমন বিব্রত করছে? কবির কোনো মতে ততলিয়ে আজকের মতন ক্লাসটা শেষ করে। সে সবাইকে বিদায় জানিয়ে চলে যাওয়ার 10 মিনিটের মাথায় আবির এসে হাজির হয়।
সবার সাথে কুশল বিনিময়ের পর ক্লাস শুরু করে। কবিরের ক্লাস মানে প্রথম 20-30 মিনিট শুধু গল্প করেই কাটানো। প্রত্যেক দিন কবির নিজেই গল্প বলে, তবে আজকে সে ক্লাসে নতুনত্বের ছোঁয়া দিতে স্টুডেন্টদের মধ্যে একজনকে বলে তাদের সকলকে গল্প শোনাতে। একটা ছেলে দাঁড়িয়ে সকল গল্প শোনাতে ব্যস্ত, আর সকলে সেই গল্প খুবই মনোযোগ দিয়ে শুনছে, মাঝে মাঝে হাসছে, বন্ধুদের সাথে গসিপ করছে। কিন্তু আবির, সে কি গল্প শুনছে? না, সে তার শ্যাম সুন্দরীকে দেখতে ব্যস্ত। সে মেতে রয়েছে তার শ্যামলিমার মনোমুগ্ধকর রূপের বহর দেখতে। মূলত গত কয়েকদিন রাইমা আবিরের ফোন ধরলেও বেশি একটা কথা বলেনি। আবার ক্লাস এসে গল্প বলে আর ক্লাস করার ফাঁকে আবির মন দিয়ে তার শ্যামলিমার রূপ উপভোগ করতে পারে না। তাই আজকে একটু বুদ্ধি খাটিয়ে নিজে গল্প না বলে অন্যদের দিয়ে গল্প বলাচ্ছে, যাতে সে তার কাজটা করতে পারে। আবির শ্যামলিমার রূপ দেখছে আর ভাবছে ক্লাস ছাড়া সে তার শ্যামলিমাকে দেখতে পারে না, কিন্তু মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছে করে, কিন্তু তখন দেখার কোনো উপায় থাকে না। হঠাৎ কি একটা ভেবে যেন পকেট থেকে ফোনটা বার করলো, তারের ক্যামেরা বের করে রাইমার একটা ছবি তুলে নিল টপ করে। কিন্তু যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আবির খেয়ালই করেনি তার ক্যামেরার ফ্ল্যাশ লাইট অন করা। হঠাৎ আলোর ঝলকানি দেখে সকলে যখন আবিরের দিকে ফিরে তাকালো, তখন ভীত আবির বোকা হাসলো, আমতা আমতা করে বলল, আসলে আমি তোমাদের না জিজ্ঞেস করেই তোমাদের ছবি তুলে নিলাম, কিছু মনে করিও না। আমার তোমাদের অনুমতি নেওয়া উচিত ছিল। আমি আন্তরিকভাবে দুঃখিত আমার এমন ছেলে মানুষের জন্য। সকল স্টুডেন্ট একত্রে বলে ওঠে, ইটস ওকে। কবিরও তাদের একটা মুচকি হাসি উপহার দেয়। আবির গল্প শেষ করে ক্লাস নিচ্ছিল, তখন একজন লোক এসে একটা নোটিশ আবিরের হাতে ধরিয়ে দেয়। আবির সকলকে নোটিশটা পড়ে শোনায়। নোটিশটা পড়া শেষ করার পর আবির এটার সারাংশ সকলে বলে দেয়। অর্থাৎ নোটিশটায় বলা হয়েছে ভর্তির পর খারাপ আবহাওয়ার জন্য তোমাদের নবীনবরণ অনুষ্ঠিত হয়নি, সুতরাং 1 সপ্তাহ পর মানে 7 দিন পর তোমাদের নবীনবরণ অনুষ্ঠিত হবে। সবাই চাইলে নাচ, গান, আবৃত্তি, অভিনয়, বক্তৃতা বা ভাষণে নাম দিতে পারবে। এখানে আরও একটা নোটিশ রয়েছে যেটায় বলা হয়েছে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টের সকল স্টুডেন্টদের নিয়ে 9 দিন পর 3 দিনের জন্য শিক্ষা সফরে কক্সবাজার যাওয়া হবে। সবাই বুঝতে পেরেছ? সকল স্টুডেন্ট একত্রে বলে ওঠে, ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। এরপর আবির নোটিশটায় সাইন করে লোকটাকে বিদায় দেয় এবং ক্লাস শেষ করে সেও সকলের থেকে বিদায় নেয়। আজকের মতো ভার্সিটির ক্লাস শেষ বেশিরভাগ স্টুডেন্টদের, তাও বাড়ি যাওয়ার নাম নেই অধিকাংশ স্টুডেন্টদের। সবাই নবীনবরণের অনুষ্ঠানে নাম দেবে, যে আগে নাম দেবে সে আগে পারফরমেন্স করতে পারবে। তাই সবাই কমন রুমে সিনিয়র আপু বা ভাইয়াদের কাছে গিয়ে নাম লিখিয়ে আসছে নিজ নিজ শখের বিষয়। আবার অনেকে গ্রুপ পারফরমেন্সের জন্য নিজেদের মধ্যে আলোচনা করে চলেছে অবিনশ্বর। আদিতা, রাইমা আর ধারাও তাদের প্রিয় কাঠগোলাপ গাছের নিচে বসে আলোচনা করে চলেছে কে কিসে নাম দেবে। আমি আর রাইমা তো গানে নাম দিব, তুই কিসে নাম দিবি ধারা? না না, আমি গানে নাম দেব না। ও মা, কেন? তোর সাথে সবসময় গান গাইলে কি হবে? আমার গলা তোর মতো অত সুন্দর না, মানানসই না। ইস, এভাবে বলিস না, তোর কণ্ঠ যথেষ্ট সুন্দর, আমরা একসাথে গান গাইবো। আরে সবই ঠিক আছে, কিন্তু তোর সাথে বেমানান। এত লোকের সামনে তোর ওই সুরেলা কণ্ঠের সাথে আমার কণ্ঠ ঠিক জমবে না। আরে তুই ভুল ভাবছিস। আদিতা, ওকে জোর করিস না, ও সত্যি কথাই বলছে। তুই যেমন নাচতে পারিস কিন্তু বেশি ভালো না, ঠিক তেমনি রাইমাও গাইতে পারে কিন্তু বেশি ভালো না। তুই বরং একাই গান গা, আমি আর রাইমা বরং নাচবো। আমরা দুজনেই বেশ ভালো নাচতে পারি, একত্রেই পারফরমেন্স করব। তুই গান গাইবি আর আমরা দুজন সেই গানে নাচবো। তুই যদি ভালো নাচতে পারতি তাহলে আমরা 3 জনই নাচতাম। বাহ, আইডিয়াটা তো দারুণ। আমারও বেশ পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু কি? তারা কি একই সাথে 2 ধরনের পারফরমেন্স করতে দিবে? আলবাত দিবে, 100 বার দিবে, 1000 বার দিবে, দিতেই হবে। তাহলে বসে আছিস কেন? তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেল যে। হ্যাঁ চল। 1 মিনিট। আবার কি হলো? আরে বাদ দে তো, ওর কাজই তো সব কাজে বাধা দাও, তাই তো ওর নাম ধারা। গাধার ঘরের গাধা, কি গানে নাচবি সেটা কি ঠিক কর। তোরা তোর নামের পাশাপাশি গানের নামও তো জানতে চাইবে, তখন কি বলবি? আমার বাপের মাথা? না, রবীন্দ্রনাথের বাপের মাথা।
ও, তার মানে রবীন্দ্রসঙ্গীত। তো কোনটা গাইবি? তা গেলেই জানতে পারবি, চল এখন। এরপর ওরা 3 বন্ধু মিলে কমন রুমে গেল নাম দিতে। সেখানে অনেক বড় বড় লাইন। আদিতা খেয়াল করলো যারা গানে নাম দিয়েছে তাদের এখানে ছোটোখাটো একটা অডিশন নিচ্ছে। যাদের কণ্ঠ সুন্দর কেবল তাদের নামই নিচ্ছে, অনেকে আবার ফেরতও পাঠিয়ে দিচ্ছে। আদিতা তাই মনে মনে একটু রেওয়াজ করে নিচ্ছে। পাক্কা 10 মিনিট ওয়েট করার পর ওদের পালা আসলো। ওরা 3 জন গিয়ে দেখলো ওদের পরিচিত সেই রোহিত ভাইয়ের গ্যাংয়ের লোকেরা। আরে আপু, ভাইয়া আপনারা? ও মাই গড, তোরাও নাম দিবি? জেনে খুব ভালো লাগছে। কিসে নাম দিবে তোরা? আমি গানে, আর ওরা দুজন নাচে। আমি গান গাইবো আর সেই তালে ওরা নাচবে। বাপ্পা, দারুণ আইডিয়া। ওই, ওদের নামটা লিখে ফেল, অডিশনের কোনো দরকার নেই। ও মা, তা কেন? অবশ্যই অডিশন দিব, আমার মধ্যে প্রতিভার কোনো কমতি নেই। তোর যখন অডিশনের এত ইচ্ছে তখন দে অডিশন, তবে শর্ত আছে। তুই চাইলেই মন মতো যে কোনো গান গাইতে পারবি না। যেহেতু নবীন বরণ অনেক প্রফেসর উপস্থিত থাকবে, তাই রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত আর লোকসঙ্গীত ছাড়া অন্য কোনো মডার্ন গান চলবে না। এবং নাচের বেলাতেও সেম, এই কয়েকটা টাইপের মধ্যে থেকেই যে কোনো একটাতেই নাচতে হবে। এখন বল, তোরা কোন গান গাইবি আর নাচবি? আমি রবীন্দ্রসঙ্গীত গাইবো। আমি মডার্ন গান বেশি ভালো গাইতে পারি না, তাই আমার জন্য সুবিধাই হলো। ওকে, তাহলে একটা গান ছোড়া, যেটা অনুষ্ঠানে গাবি সেটা গাইলেও হবে। আর যদি আরেকটা শোনাস তাহলেও চলবে। অনুষ্ঠানের দিনই শোনাবো। আজকে আরেকটা শোনাবো। তোরা বল কোনটা শোনাবো? ধারা রাইমাকে উদ্দেশ্য করে বলে, আমি বলি। বল। আই তবে সহচারী গানটা শোনা। আচ্ছা ঠিক আছে। আদিতা হাতে তাল দিতে দিতে গাইতে শুরু করলো। আয় তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি, নাচিব ঘিরে ঘিরে গাইব গান। আয় তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি, নাচিব গিরি গিরি গাইব গান। আদিতার গান শেষ করার পরও যেন সিনিয়ররা একটা ঘোরের মধ্যে ছিল। তারা কতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিল। ঘোর কাটার পর তারা একসাথে হাতে তালি দিয়ে উঠল। চমৎকার, অসম্ভব সুন্দর তো তোর গানের গলা, আমার কল্পনার থেকেও সুন্দর। তোর যেমন রূপ ঠিক তেমনই গুণ। আহা আহা, এখনো কানে বাজছে। ধন্যবাদ। সত্যি বলছি, আমি ভেবেছিলাম তুই বেশি ভালো গাইতে পারবি না, কিন্তু তুই একদম আমার ভাবনাকেই ভুল প্রমাণ করে দিয়েছিস। ব্রাভো আদিতা, ব্রাভো। আদিতা কিছু বলে না, শুধু হাসে। আমাদের অডিশন নিবে না আপু? না রে, নাচের অডিশনের কেউ নেই না। তুই যদি নাচে নও না জানিস, তাও রোহিত ওদের 1 সপ্তাহ ঠিকই নাচ শিখিয়ে দেবে। ও অনেক ভালোও নাচতে পারে আর শেখাতেও পারে, তাই আর নাচের অডিশনের প্রয়োজন হয় না। কিন্তু গানের জন্য আল্লাহ প্রদত্ত সুরেরা কণ্ঠের প্রয়োজন হয়, তাই এটার অডিশন নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তা রোহিত ভাই কই? এতদিন শুধু নামই শুনলাম, কিন্তু চোখের দেখা আজও দেখতে পারলাম না। নো টেনশন বেবি গার্লস, আজ দুপুর 2:30 তোরা আমাদের সাথে পাশের রেস্টুরেন্টে লাঞ্চ করবি। আজকে আমাদের সবাইকে রোহিত ট্রিট দিবে। যেহেতু তোরা এখন আমাদেরই একটা অংশ, সেহেতু এই ট্রিটে তোদেরও অধিকার রয়েছে। কিন্তু উনি যদি কিছু বলেন? আরে না, কিছু বলবে না। কিন্তু সে ট্রিট দিবে কেন? ওর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে তাই। ও মোর খোদা, মানুষ ব্রেকআপ হলে ট্রিটও দেয়? আর কেউ না দিলেও রোহিত ঠিকই দেয়। ও এমনই, 2 দিন পর নতুন মেয়ে পটিয়ে নতুন রিলেশনে যাওয়া উপলক্ষেও ট্রিট দিবে। তারপর হাইয়েস্ট 4 মাস একই মেয়ের সাথে রিলেশনে থাকবে, তারপর আবার ব্রেকআপ করবে, সেই উপলক্ষে আবার ট্রিট দিবে, তারপর আবার নতুন মেয়ের সাথে রিলেশনে যাবে। এইভাবেই চলতে থাকবে। মানে লাস্ট 5 বছর ধরে এই নাটক দেখে দেখেই অভ্যস্ত হয়ে গেছি আমরা। বাহ, ব্যাপারটা ইন্টারেস্টিং তো। আমাদের মধ্যেও যদি কেউ এমন হতো তাহলে বেশ ভালো হতো। তাহলে আমরা এত ঘন ঘন ট্রিট পেতাম। আহা, কথার কি বাহার। শোন, প্রথম আমাদেরও ভালো লাগতো, কিন্তু 5 বছর ধরে একই জিনিস বারবার দেখতে দেখতে এখন বিরক্ত হলো আমরা। যাক বাতে, গানের নামটা বলে তোরা এখন যা, বাকিদের নামটাও নিতে হবে তো।
আদিতা গানের নামটা লিখে চলে আসছিল, তখন পেছন থেকে আপুরা বলে ওঠে, আমাদের জন্য মাঠে ওয়েট কর, আমরা একসাথেই রেস্টুরেন্টে যাব। ওকে। তুই ওকে বললি কেন? চিনি না জানি না তার চিট আমরা কেন অ্যাটেন্ড করবো? হ্যাঁ তাই তো, আমরা কেন যাব? আরে মাগনা পেয়েছি যখন, তখন খেলে দোষ কোথায়? স্যাচটা দেখেছি, কিন্তু তুই সবাইকে হার মানিয়ে দিয়েছিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলো তো একটা। তারপর ওরা তিনজন একসাথে কাঠগোলাপ গাছে নিচে গিয়ে বসলো। তিনটা প্রাণ মেতে উঠল নানাবিধ সুখ দুঃখের গল্পে। সিনিয়ররা 2:30 পর্যন্ত ওয়েট করতে বলেছিল ওদের, কিন্তু ওরা 3:30 পর্যন্ত বসে থেকেও যখন সিনিয়রদের টিকিটাও দেখলো না, তখন আদিতা রায়মা ধারাকে গালি দিতে শুরু করলো আর বলল, স্যাচরা হারকিপটা দামড়ি মহিলা, তোর জন্য আমরা ইচ্ছে না থাকা সত্ত্বেও এতক্ষণ ওয়েট করলাম। তারা হয়তো আমাদের কথা ভুলেই গিয়েছে। ক্ষুদায় পেটের পোকা মরতে বসেছে, আর উনি এখনো বসেছে। আর একটু ওয়েট করি দোস্ত। শেষের কথাটুকু ভেঙিয়ে বলল, ইচ্ছে করছে তোকে কাছে চিবিয়ে খাই। আজকে আমাদের খাওয়ানোর দায়িত্ব তোর। হ্যাঁ একদম ঠিক, এটাই তোর মতো কিপটার যোগ্য শাস্তি। কি? তোদের মতো রাক্ষসকে খাওয়াতে গেলে আমি তো ফকির হয়ে যাব। না না, তোদের আমি খাওয়াতে পারবো না। এবারের মতো মাফ করে দে দোস্ত, আর জীবনেও এই ভুল হবে না। কোনো মাপ নেই তোর। চল আমরা আজকে বিরিয়ানি খা। আদিতার কিচ্ছু বলতে পারলো না, তার আগেই পেছন থেকে একজন সিনিয়র আপু বলে উঠল, সরি রে, অনেকক্ষণ ওয়েট করেছিলি তোরদের। কি করব বল, আজকে অনেক কাজের চাপ ছিল, 1 সপ্তাহ সময় পড়ে আছে, তাও শখ করে আজকে নাম লিখাতে চলে এসেছে। এখনো অনেক বড় লাইন ছিল, আমরা আজ আর নাম নিব না বলেই চলে এসেছি। না হলে আজকে রাত হয়ে যেত সবার নাম লিখতে গেলে, তারপর আবার অডিশনও নিতে হয়। আরে না না, কোনো সমস্যা নেই। হ্যাঁ তাই হবে, আমরা কিছুই মনে করিনি, আপনি ব্যস্ত হবেন না। এখন কত ভালো সাজা হচ্ছে, আর এতক্ষণ আমাকে গালি দেওয়া হচ্ছিল। গিরগিটিটাও তোর থেকে কম রং পাল্টায়। ধারা ফিসফিস করে বললেও আদিতা ঠিকই শুনে ফেলে ধারার কথা। মুখে হাসি রেখে আদিতা তার কনুয়ের সাহায্যে ধারার পেটে গুঁতো মারে। ধারা পেটে হাত দিয়ে বলে ওঠে, ও মা গো, মরে গেলাম। তোমার আবার কি হলো? ওর মনে হয় অনেক ক্ষুধা লেগেছে, তাই এমন করছে। ও আচ্ছা, তাহলে তাড়াতাড়ি চলো আমাদের সাথে। হ্যাঁ চলুন যাই। সিনিয়ররা আর ওরা সবাই মিলে পাশের রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টের একটা টেবিল বাদে প্রায় প্রত্যেকটা টেবিলেই কেউ না কেউ করেছে। যেই টেবিলটা খালি সেটাই প্রায় 20টার মতন চেয়ার। কিন্তু ক্ষণ পর ওরা বুঝতে পারলো টেবিলটা মূলত রোহিত ভাই আগে থেকে বুক করে রেখেছে। ওরা সবাই গিয়ে ওদের জন্য বরাদ্দকৃত টেবিলে নিজ নিজ আসন গ্রহণ করলো। আদিতা, রাইমা আর ধারা এক কোণায় 3টা সিটে বসলো। প্রথমে ধারা, তারপর রাইমা, আর তারপর আদিতা। আদিতার পাশে গিয়ে এক বড় ভাই বসলো। ওখানে উপস্থিত এক সিনিয়র আপু ওর অস্বস্তি টের পেয়ে সেই ভাইকে উঠিয়ে দিয়ে নিজে বসলো আর ওকে উদ্দেশ্য করে বলল, এখন ভার্সিটিতে উঠেছো, এখনো এমন অস্বস্তি নিয়ে চলতে হবে? সকলের সাথে মিশতে হবে, মনে রাখতে হবে এখন থেকে যেখানেই যাবে সেখানেই ছেলেদের সাথেই তাল মিলিয়ে চলতে হবে, আমাদের পিছিয়ে থাকলে চলবে না, ওকে? আদিতা কিছু বলল না। আদিতা ভাবছে যাকে দেখতে এসেছে তার টিকিট আরও কোনো দেখা নেই। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে প্রশ্ন করে বসলো, আপু, রোহিত ভাইকে যে দেখছি না, উনি কি আসবেন না? আরে আসবে আসবে, ট্রাফিকে আটকে রয়েছে, আমাদের অর্ডার দিতে বলেছে, অর্ডার সার্ভ করার আগেই নাকি ও এসে পড়বে। এমন সময় পেছন থেকে একজন বলে ওঠে, এসে পড়বে কি বলছিস, বল এসে গেছে। আদিতা, রাইমা আর ধারা ঘাড় ঘুরিয়ে দেখল লম্বা মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে। গায়ে সাদা টি শার্টের উপর অ্যাশ কালারের জ্যাকেট আর পরনে ব্ল্যাক জিন্স। এক হাতে ঘড়ি আর অন্য হাতে অনেকগুলো ব্রেসলেট। চুলে ডার্ক ব্রাউন কালার করা, চুলগুলো জেল দিয়ে সেট করা, মুখ ক্লিন শেভ করা, চোখে সানগ্লাস আর পায়ে কেটস। অন্যান্য সিঙ্গেল মেয়েদের কাছে ছেলেটাকে ড্যাশিং মনে হতেই পারে, কিন্তু আদিতার কাছে ছেলেটাকে ফার্স্ট ক্লাস বখাটে ছাড়া কিছুই মনে হচ্ছে না। অন্যদিকে রাইমা আর ধারা তো সিঙ্গেল হলেও তাদের বক্ষ পিঞ্জরে রয়েছে প্রিয় মানুষটির বসবাস, তাই তাদের কাছে ড্যাশিং মনে হওয়ার প্রশ্নই আসে না। ও রোহিত, তুই চলে এসেছিস? ওদের কথাই বলছিলাম তোকে। আয়,
তোকে ওদের সাথে পরিচয় করে দিই। ওর নাম ধারা, আর ওর নাম রাইমা, আর এই সুন্দরীর নাম আদিতা। ওহ কামন, শুধু ওকে সুন্দরী বললি কেন? ওরা তিনজনই খুব সুন্দরী, মেয়ে মানেই সুন্দরী। তবে আদিতা একটু বেশি সুন্দরী, সেটা মানতেই হবে। আদিতাকে চোখ টিপ দিয়ে বলে। আদিতা ভাবা জায়গা খেয়ে গেল, কি করবে বুঝতে না পেরেই একটু বোকা হাসলো। উফ, তুই আবার শুরু করলি? ওরা খুব শান্ত আর মিষ্টি স্বভাবের মেয়ে, ওদের সাথে এই ধরনের দুষ্টুমি করছিস না। ওকে ফাইন, করলাম না, কিন্তু আমি সত্যি কথাই বলেছি, জানি। এখন খাবার অর্ডার দে, খুব ক্ষুধা লেগেছে। এরপর ওরা খাবার অর্ডার দিল। সবাই খাচ্ছিল, কিন্তু ধারা খেয়াল করলো রোহিত ভাই বারবার শুধু ওর দিকে তাকাচ্ছে। এটা দেখে ধারা বলে ওঠে, কি ব্যাপার ভাইজান? সুন্দরী বললেন আদিতাকে, তাকিয়ে আছেন আমার দিকে, মতলব কি আপনার? রোহিত ভাই হেসে দিল, হাসতে হাসতে বলল, আমি যদি খুব ভুল না করি তুমি খুবই কৃপণ প্রকৃতির, এম আই রাইট? রোহিতের কথা শুনে আদিতা রাইমার গলায় খাবার আটকে গেল। ওরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে কাশতে আর পানি খেতে লাগলো। কাশি থামার পর ওরা দুইজন একজন আরেকজনের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে থাকলো। আর এদিকে ধারা তো অবাকের চরম সীমায় পৌঁছে গিয়েছে। বোকা বোকা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি জানলেন কিভাবে?